ফিফা র্যাঙ্কিং এর 1 নম্বর দলের সঙ্গে যখন 21 নম্বর দলের খেলা হয়, আপনি কাকে ফেভারিট বলবেন? 21 নম্বর দলকে ফেভারিট বলবেন? এই সাহস আপনি দেখাবেন? এই কারণে আর্জেন্টিনার বিপক্ষে অস্ট্রিয়া ফেভারিট, এটা কি বলার সাহস আপনার আছে? যদি থাকে, আপনি আসলেই ভাই অনেক সাহসী মানুষ এবং আপনার জন্য করতালি। আপনি আসলে স্পেশাল। এবং একই সঙ্গে অস্ট্রিয়া যদি আর্জেন্টিনাকে হারিয়ে দিতে পারে, সেটাও তাদের জন্য অনেক অনেক স্পেশাল একটা ঘটনা ঘটবে এবং এই বিশ্বকাপের জন্য বিরাট নিউজ, স্পেশাল ঘটনা। একটা ছোট কুইজ দিয়ে মূল আলোচনাতে যাচ্ছি। দিয়েগো ম্যারাডোনা, দ্য গ্রেট দিয়েগো ম্যারাডোনা, তার ইলাস্ট্রেটেড ক্যারিয়ারে একটা মাত্র ইন্টারন্যাশনাল হ্যাট্রিক করেছেন আর্জেন্টাইন জার্সিতে। তাদের বিপক্ষে বলতে পারবেন? মাথা খাটায়েন না, আমি বলে দিচ্ছি, এই অস্ট্রিয়ার বিপক্ষে। অস্ট্রিয়ার বিপক্ষে হেড টু হেডে আর্জেন্টিনা দুটো ম্যাচে খেলেছে, 1982-তে আর একটা 90-তে। 90-র ওই ম্যাচে ম্যারাডোনা হ্যাট্রিক করেছিলেন, 5-1 গোলে জিতেছিল। ভিয়েনায় আগের ম্যাচটা 1-1 গোলে ড্র হয়েছিল। সাউথ আমেরিকানদের এগেনস্টে অস্ট্রিয়ার ট্র্যাক রেকর্ড পচা, বেশ খারাপ। 1982 বিশ্বকাপে চিলির এগেনস্টে তারা যে 1-0 গোলে জিতেছিল, এরপরে 10 বার তারা সাউথ আমেরিকান অপোনেন্টের এগেনস্টে মাঠে নেমেছে এবং সেখানে তাদের একমাত্র জয়টা উরুগুয়ের বিপক্ষে 2017 সালে, মানে 9 বছর আগে। অন্যদিকে ক্রোয়েশিয়ার বিপক্ষে 2018-তে গ্রুপ স্টেজে যে ম্যাচটা আর্জেন্টিনা 3-0 গোলে হেরেছিল, তারপর কিন্তু গ্রুপ স্টেজে কোনো ইউরোপিয়ান অপোনেন্টের এগেনস্টে 8 ম্যাচ বোধহয় খেলেছে আর্জেন্টিনা, একটা ম্যাচও হারেনি। সো এই ট্র্যাক রেকর্ড বলছে ইউরোপিয়ানদের এগেনস্টে আর্জেন্টিনা ফেভারিট, লাতিনদের এগেনস্টে অস্ট্রিয়া ফেভারিট না। ঠিক একই সঙ্গে আসলে এই যে তথ্য বা পরিসংখ্যানগুলো, এগুলো তো মাঠের খেলা নির্ধারণ করে না। মাঠের খেলা নির্ধারণ করা হচ্ছে কোচ কোন কৌশলে দলকে খেলাচ্ছেন, খেলোয়াড়রা ওই কৌশল বাস্তবায়ন করতে পারছে কিনা। কৌশলের কথায় যদি আসি, সবার আগে অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিক, তার কোচিং ফিলসফি হচ্ছে কিপ প্রেসিং, গেগেন প্রেসিং, কিপ প্রেসিং এন্ড প্রেস হার্ড। এটা আপনারা যারা রালফ রাংনিকের সম্পর্কে জানেন, সবাই এটা কম বেশি জানার কথা। তো অস্ট্রিয়ার দিক থেকে ওরকম কিছু আসার সম্ভাবনাই বেশি। প্রশ্ন হচ্ছে লিওনেল স্কালোনি কোন স্ট্র্যাটেজিতে দলকে খেলাবেন। আমি আগেই হাত তুলে সারেন্ডার করে নিচ্ছি, লিওনেল স্কালোনির স্ট্র্যাটেজি সম্পর্কে আমার ন্যূনতম কোনো ধারণা নেই। যে কোচ বিশ্বকাপের মতো জায়গায় 5 ম্যাচে টানা 5 ম্যাচে 5টা ভিন্ন ভিন্ন রকম ফরমেশনের দলকে খেলাতে পারেন, তার নিয়ে বা তার ফরমেশন নিয়ে চিন্তা করে মাথা নষ্ট করার কোনো কারণ নাই। খোদাই প্যাচ লাগবে, দরকার আছে? খেলা দেখলেই তো বুঝবো। এই প্যাচ থেকে সহজ জায়গায় আসতে গেলে একটা ব্যাপার বলা যায় যে, আপনি যদি বিশ্বকাপ কোয়ালিফাই ইউরোপিয়ান রিজনে অস্ট্রিয়ার পারফরমেন্স দেখেন, এবং অস্ট্রিয়া কিন্তু একটা লাস্ট 12 ম্যাচে 10টাই জিতেছে, টানা 4 ম্যাচে জিতেছে। এবং এই বিশ্বকাপের প্রথম ম্যাচটা যদি দেখেন, আসলে এক ম্যাচ দিয়ে তো অনেক কিছু বোঝা যায় না। অস্ট্রিয়ার খেলার একটা জিনিস খেয়াল করবেন, যে তাদের মিডফিল্ডের যে প্লেয়াররা আছেন, লেটস সে কর্নার লাইমার কিংবা ধরেন নিকোলাস শিওয়ার্ড, এদের ইন্টারপার্সোনাল যে কানেক্টিভিটি সেটা অনেক স্ট্রং। দে কিপ প্রেসিং এবং একই সঙ্গে তারা যথেষ্ট ফিজিক্যাল, মানে শক্তিশালী এবং গোতাগুতি করার অভ্যাস আছে। স্কালোনি এই ব্যাপারটা নিশ্চিতভাবেই রিড করবেন এবং সেখানে ম্যাকালিস্টার কোন রোলে খেলবেন, এনজো কোন রোলে খেলবেন, ডিপল কোন রোলে খেলবেন, কে ডার্টি রোল প্লে করবে, প্রয়োজনে পারাদেসকে খেলানো হবে কিনা, কিংবা আলমাদাকে বসিয়ে সেখানে অন্য একজন শক্তিশালী, ফিজিক্যালি ওয়েল বিল্ড এবং গুতাগুতি করতে পারে এরকম কাউকে খেলানো হবে কিনা, এই চিন্তা করতে হতে পারে। আমি এই কথাটা এই জন্য বললাম, তাদের যে রাইট ব্যাক অস্ট্রিয়ার পচ, তার চোয়ালে ফার্স্ট ম্যাচে জর্ডানের এগেইনস্টে ইনজুরি হয়েছিল, সেখানে বোধহয় বেশ ভালো টাইপের ইনজুরি। যতটুকু আমি বিভিন্ন তথ্যপাত্র ঘেটে জানলাম যে তিনি দলের সঙ্গে না করে আলাদা প্র্যাকটিস করেছেন এবং বিশেষ মাস্ক পরে প্র্যাকটিস করেছেন। তো তিনি যদি খেলতে না পারেন সেবাস্টিয়ান পস, সেখানে হয়তো কনরাড লাইমারকে আমরা দেখবো রাইট ব্যাক পজিশনে, কেননা বায়ার্ন মিউনিখের হয়ে তিনি এই রোলটা নিয়মিত প্লে করেছেন। তিনি নাম্বার 6 হিসেবে ওই রোল প্লে করেছেন এবং মানে রাইট সাইডের যে জায়গাটা, সেখানে খুব ভালো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে আসতে পারেন। শিওয়ার্ল্ডের কথা যদি বলেন, তিনি এবং তার টিমমেট কিন্তু আপনারা জানেন যে আরবি লাইপজিগে খেলেন, দুজনে মিলে নাম্বার 6 এবং নাম্বার 8 এই দুটো পজিশনে যে কানেক্টিভিটিটা তৈরি করেন, সেটাও আর্জেন্টিনার জন্য একটা বড় সমস্যা তৈরি করতে পারে। এখানেই শেষ না, মার্সেল সাবিৎজার কতটুকু প্রেস করতে পারেন,
লেফট উইং দিয়ে কিভাবে ভার্সেটাইল হয়ে ঢুকতে পারেন, কিংবা কিভাবে তিনি মিডফিল্ডে ডার্টি রোল প্লে করতে পারেন, এগুলো সম্পর্কে আপনারা জানেন, দেখেছেন, বায়ার্ন মিউনিখে দেখেছেন, কিংবা ধরেন যে বরুসিয়া ডর্টমুন্ডও আপনারা দেখছেন। সো আর্জেন্টিনার কাছে সব রকম প্রস্তুতি রাখার মতো রিসোর্সেস আছে, এটা নিয়ে তর্ক করার কোনো সুযোগ নাই। কথা হচ্ছে আর্জেন্টিনা ঠিক কিভাবে প্রসিড করবে। লাস্ট ম্যাচের পর আমি বলেছিলাম যে আর্জেন্টিনার যে 2 উইং ব্যাক, তাদেরকে আপনি ঠিকঠাক মতো ওপরে ওভারল্যাপ করতেই দেখেন নাই। আর্জেন্টিনার স্ট্র্যাটেজি ছিল ওইটা 4-4-2-তে খেলে অপোনেন্ট ঠিকঠাক মতো যেন বারের দিকে আসতে না পারে, এটা মাঝখানে আটকে দেওয়া। তার প্রমাণ ছিল এই যে 6টা বোধহয় শট নিয়েছিল আলজেরিয়া আর্জেন্টিনার এগেইনস্টে, একটা শটও বারে যায় নাই। সো তারা ওই জায়গাটাই অ্যালাউ করে নাই, একবারের জন্য জায়গা অ্যালাউ করা হয়েছিল এবং ওইটাই গোল হয়েছিল। খেয়াল করে দেখেন, যদিও অফসাইড ছিল, ওই একটাই গোল হয়েছিল। আর্জেন্টিনা সতর্ক হয়ে গিয়েছে তারপরে। এখন কথা হচ্ছে যে রাইট উইংয়ে কাকে খেলানো হবে, মলিনা নাকি মন্টিয়েল? আমরা দেখি যে একজনকে এক হাফ খেলানো হয়, আরেকজনকে আরেক হাফ খেলানো হয়। লেফট উইংয়ে মেদিনা থাকবেন, এটা মোটামুটি নিশ্চিত, এবং একই সঙ্গে আপনার মার্টিনেস, রোমেরো দুজনেই সেন্ট্রাল ডিফেন্সে থাকবেন। তো সব মিলে আর্জেন্টিনার যে রিসোর্সেস রয়েছে, এই রিসোর্সেস অস্ট্রিয়াকে হারানোর জন্য যথেষ্ট, এটা আমি বিশ্বাস করি, এবং কনভিনসিংলি হারানোর জন্য যথেষ্ট, ধুকে ধুকে হারানোর জন্য মতো না, একদম ভালো খেলে, ডমিনেট করে খেলে হারানোর জন্য যথেষ্ট। সো মানে ওয়েট করতে হবে যে আর্জেন্টিনা কোন স্ট্র্যাটেজিতে যায়, কাকে কোন জায়গাতে খেলায়, পরিবর্তন আদৌ আসে কিনা, আসলেও কোন কোন জায়গায়। সো এই বিষয়গুলো ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এবং লাস্টলি ওই যে বলছিলাম ভদ্রলোক লিওনেল মেসি, আচ্ছা মনে করে দেখেন তো, ফার্স্ট ম্যাচে হ্যাটট্রিক বাদ দেন, ভুলে যান হ্যাটট্রিক, আর্জেন্টিনা যে 9টা শট নিছে বারে, এর মধ্যে মেসির অবদান কয়টায়? মাথা কাটায় না বলে দিচ্ছি, 8টা। 6টা শট নিছে, বাকি 2টা চান্স ক্রিয়েট করে দিছে একজন 39 বছর বয়স্ক ভদ্রলোকের কাছ থেকে। আপনি কি চান? বাংলাদেশে 39 বছর বয়স হলে কোমরের ব্যথা,